সম্মানিত আলোচকবৃন্দ, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ, নাগরিক সমাজের নেতৃবৃন্দ এবং আমার প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকের সেমিনারের যে আলোচনার বিষয়বস্তু হাসিনা সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, চ্যালেঞ্জ এবং পরিত্রাণ বা মোকাবেলার উপায়গুলি নিয়ে আজকে আলোচনাটা সাজানো হচ্ছে। আপনারা জানেন, হাসিনা সরকার বিগত 15 বছর মেগা প্রজেক্টের নামে মেগা জমি, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ লুট, বেসরকারি ব্যাংকগুলোকে একদম লুট করতে করতে খালি করে দেওয়া, বিদেশে অর্থ পাচার এবং ব্যাপক বৈদেশিক ঋণ সহায়তার মাধ্যমে আমাদের অর্থনীতিকে একটা ভঙ্গুর করে দেউলিয়া কারবার পৌঁছে দিয়েছে। এবং আমরা যদি বিগত 5 বছরের দিকে তাকাই, আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমাদের অর্থনীতি কিন্তু নানান সময় নানান চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এবং বিশ্ব ব্যাংক এবং আইএমএফের প্রেসক্রিপশনে পরামর্শ কিন্তু নানানভাবে আমরা আমাদের অর্থনীতিকে সংস্কার করেছি। এর ফলে কি হয়েছে? সাধারণ জনগণের জীবন মান উন্নত হওয়া দূরের কথা, সাধারণ মানুষ তাদের বেসিক নিড, মৌলিক চাহিদা পর্যন্ত পূরণ করতে পারছে না। খুবই দুঃখজনক। তাই আমাদের অর্থনৈতিক এবং অর্থনৈতিক সমস্যাগুলো বিশাল পরিসরে আলোচনার দাবি রাখে। প্রথমে ইনশাআল্লাহ আমি আমাদের বর্তমান যে অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো, সেই চ্যালেঞ্জ বা সমস্যাগুলি নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ধাপে এখান থেকে পরিত্রাণের জন্য কিছু প্রস্তাব, বাস্তবসম্মত প্রস্তাব উপস্থাপন করবো ইনশাআল্লাহ। প্রথমে দেখি আমাদের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো কি। প্রথমত হচ্ছে উচ্চ মূল্যস্ফীতি। বাজারে গিয়ে কিছু মানুষকে বলতে শুনেছি এখনো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এত বেশি কেন? তাহলে হাসিনা সরকারের প্রথম ঘটনার পরে আমাদের কি লাভ হয়েছে? কিন্তু প্রকৃত বাস্তবতা হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের মূল্যস্ফীতির হার সবচেয়ে বেশি, শতকরা 11 থেকে 12। এবং আমরা দেখতে পাচ্ছি পিসিবি লাইনে মধ্যবিত্তদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে এবং মূল্যস্ফীতির কারণে কত দরিদ্রদের সংখ্যা দিন দিন বাড়ছে। মানুষ অনাহার এবং অনাহার বিরাজমান করছে। তাই অতি সত্ত্বর খুবই দ্রুত মূল্যস্ফীতি হ্রাস করে জনজীবনের মধ্যে শক্তি ফিরিয়ে আনা হচ্ছে আমাদের অর্থনীতি সবার প্রথম অগ্রাধিকার এবং মেইন চ্যালেঞ্জ। দ্বিতীয়ত আমি যে চ্যালেঞ্জের নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শিল্প কারখানায় বিদ্যুৎ এবং জ্বালানি সংকট। বিগত 15 বছরে হাসিনা সরকার জ্বালানি খাত এবং বিদ্যুতে কোনো কার্যকর ভূমিকা তো পালন করেই নাই, বরং আমরা দেখতে পাচ্ছি কুইক রেজাল্ট নামে বিভিন্ন দেশি বিদেশি কোম্পানির কাছ থেকে আমাদের সরকার উচ্চ মূল্যে বিদ্যুৎ ক্রয় করছে এবং ক্যাপাসিটি চার্জের নামে লক্ষ লক্ষ কোটি টাকা লুট করতে সাহায্য করছে। আমরা দেখতে পেয়েছি কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয় নাই এই বিগত 15 বছর আমাদের নতুন কোনো গ্যাস বা তেল কেন্দ্র উত্তোলন করার ক্ষেত্রে। আমরা বরং দেখতে পেয়েছি এই বর্ধিত বিদ্যুৎ এবং গ্যাসের মূল্য সাধারণ জনগণের উপর পিঠের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি জ্বালানির অভাবে আমাদের শিল্পগুলি কিভাবে মুক্ত হয়ে পড়ছে। ডলার সংকটের কারণে আমরা জ্বালানি আনতে পারছি না আমদানি করে, ফলে আমাদের যে বিদ্যুৎ কেন্দ্রগুলির উৎপাদন কিন্তু কমে গিয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিদেশি যে জ্বালানি কোম্পানিগুলো তাদের কাছে বকেয়া পরিশোধ করতে পারছে না এবং এই বকেয়া পরিশোধ করতে না পারার কারণে আমরা দেখছি ভারতের যে আদানি গ্রুপ, যেখানে আমাদের 1,500 মেগাওয়াট বিদ্যুৎ দেওয়ার কথা, সেখানে সেটা কমিয়ে 1,000 মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে। এবং জ্বালানি বিশ্লেষকদের তাদের যে একটা অপিনিয়ন যে বাংলাদেশের পলিসির একটা সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত হচ্ছে এই যে বিদ্যুৎ খাতকে সম্পূর্ণ আমদানি নির্ভর করা। আমি যদি পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা উল্লেখ করি, সেটা হচ্ছে আমাদের রিজার্ভ সংকট এবং ঋণ পরিশোধের যে চাপ। আমাদের রিজার্ভ সংকটের কারণে আমাদের নিত্য প্রয়োজনীয় যে পণ্য এবং সেবা তা আমরা আমদানি করতে পারছি না এবং একদিকে দেখতে পাচ্ছি ডলারের বিপরীতে আমাদের টাকা বারবার অবমূল্যায়িত হচ্ছে এবং মানুষের যে ইনকাম বৃদ্ধির হার তার থেকে মূল্যস্ফীতির হার অনেক বেশি। এবং এই কঠিন পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি চাকরির থেকে আমাদের বকেয়া পরিশোধের চাপ। একদিকে আমাদের আদানি গ্রুপ 80 কোটি US ডলার পরিশোধের জন্য ইংলিশ সরকারের চাপ দিচ্ছে এবং এটা দেখা দেখি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রকল্পের যে বকেয়া বিল প্রায় 63 কোটি US ডলার, এইটা পরিশোধের জন্য রাশিয়া আমাদেরকে চাপ দিচ্ছে। এবং এই সংকট কাটিয়ে ওঠার জন্য যে চিরাচরিত ফর্মুলা, আমরা যা আগের সরকারগুলিকেও দেখেছি, অগ্রগতি সরকারকেও আমরা দেখতে পাচ্ছি, তারাও কিন্তু এই রিজার্ভ সংকটকে দূর করার জন্য বিভিন্ন বৈদেশিক দাতা সংস্থাগুলোর কাছে হাত পাওয়া শুরু করেছে। ইতিমধ্যে
মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের প্রায় $2 বিলিয়ন ঋণ দেওয়ার আশ্বাস দিয়েছে এবং বাংলাদেশের অগ্রগতি সরকার, বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB জায়গার কাছে অলরেডি এই সেপ্টেম্বর মাসে সরকারকে $6 বিলিয়ন ঋণ চেয়েছে। বিশ্ব ব্যাংক এবং ADB আমাদের কেন্দ্রীয় ব্যাংকে $2.5 বিলিয়ন দেওয়ার আশ্বাস দিয়েছে। ইসলামী উন্নয়ন ব্যাংক বিভিন্ন শর্ত সাপেক্ষে আগামী 3 বছরে $4 থেকে $5 বিলিয়ন দেওয়ার আমরা আশ্বাস দিয়েছি। তো উদ্দেশ্য যে এই যে একটা বিশাল একটা ঋণের ভেড়াজালের মধ্যে আমরা পড়ে গিয়েছি, যা আমরা আগেও পরিষ্কার, এর থেকে পরিত্রাণের উপায় কি আবার ঋণ নেওয়া, এটি কি সমাধান হতে পারে? এবং এই ব্যাপক পরিমাণ ঋণের যে প্রেশার, তাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাথা পিছু যে ঋণ তা কিন্তু 1.5 লাখ ছাড়িয়েছে। তো আপনারা অবশ্যই অবগত আছেন আমাদের চলমান বাজেটের প্রায় 15% কিন্তু এই ঋণের সুদ পরিশোধের ক্ষেত্রে আমাদের করতে হচ্ছে। কি ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে আমরা দিনে পার করছি। তাই ইতিমধ্যে যদি এটাকে লাগাতে না ধরা হয়, কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে কিন্তু এই অর্থনৈতিক অবনতি আরো কঠিন কালো অন্ধকার পেয়ে যেতে। আরেকটি অর্থনৈতিক সমস্যা হচ্ছে আমাদের আমেরিকার যে তেল গ্যাস কোম্পানি, তাদের যে দরকার পরিষদ, যদিও তারা আদানি গ্রুপ বা রাশিয়ার মতো গ্রুপ চাপ প্রয়োগ করছে না, কিন্তু আপনারা জানেন যে আমেরিকার যে শেতরন কোম্পানি, সে আমাদের মৌলভীবাজার এবং সিলেটের যে গ্যাস কেন্দ্রগুলো, সেখান থেকে গ্যাস উৎপাদন করে আমাদের সরকারকে দিয়ে থাকে। যদি ইসলামের নীতি মেনে অবিলম্বে এই জ্বালানি খাতের উপর ট্যাক্সটাকে প্রত্যাহার করতে পারি, তাহলে কিন্তু আমাদের উৎপাদনমুখী একটা অর্থনীতি দিকে আমরা এগিয়ে যেতে পারবো এবং শিল্পায়ন হবে খুব দ্রুত। এবং আল্লাহ রাসূল একটা হাদিস উল্লেখ করেন, আগুন, পানি, জলভূমি, এই তিনটার মধ্যে জনগণের অধিকার রয়েছে। এখানে আগুন বলতে সোর্স অফ এনার্জিকে বোঝানো হয়েছে। তো ইসলামের দৃষ্টিতে এই এনার্জির সোর্স গুলো হচ্ছে একটা জনমালিকানাধীন সম্পদ, যা দিয়ে কখনো কোনো কর্পোরেট কোম্পানিকে ব্যবসা করার দূরের কথা, এটার উপর ট্যাক্স আরোপ করা সম্পূর্ণ হারাম। তো ইসলামী নীতি মেনে যদি আমরা এই সকল খনিজ সম্পদ থেকে এই ট্যাক্স গুলি তুলে ফেলতে পারি, তাহলে কিন্তু প্রতিশোধ হলে আমাদের দেশে জনগণ জ্বালানি এবং বিদ্যুৎ পেতে পারে। তৃতীয়ত, টুইন রেন্টাল প্রকল্পের নামে এবং ক্যাপাসিটি চার্জের নামে নিজের লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করছে বেসরকারি কোম্পানিগুলো। অতি সত্বর এই সকল কোম্পানিগুলোকে রাষ্ট্রায়ত্ত এনে এদের দ্রুত মাইক্রোইডের ব্যবস্থা করতে হবে। চতুর্থ, আমরা কিন্তু একটা বৈশ্বিক চাপের মধ্যে আছে। আমরা দেখতে পাচ্ছি আদানি রাশিয়া আমাদের চাপ দিচ্ছে, কিন্তু আমরা যদি একটা রাজনৈতিক মধ্যে কোনটা তাদেরকে চাপ প্রয়োগ করতে পারি, সেটা কিভাবে? দেখুন, হাসিনা সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য বিভিন্ন কোম্পানির সাথে বিভিন্ন অবৈধ চুক্তি করেছে বিশ্লেষকদের মাধ্যমে এবং একটা অডিট ফার্মের মাধ্যমে। যদি আমরা এই চুক্তিগুলোকে আমরা পুনর্মূল্যায়ন করি এবং তাদের দুর্নীতিগুলোকে যদি আমরা রিভিউ করার চেষ্টা করি, কারণ এই সকল প্রকল্পগুলো প্রায়শই হচ্ছে আমরা দুর্নীতিতে লক্ষ্য দেখতে পাই। তো আমরা কিন্তু উল্টো তাদের কাছে ক্ষতিপূরণ দাবি করতে পারি। তো এখানে আমরা একটা ইমিডিয়েট রাজনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে আমাদের এই একটা জনগণের জন্য একটা ইমিডিয়েট রিলিফ আনতে পারি। দেখো, আমাদের যে 15টি হাইড্রোকার্বন ব্লক রয়েছে, যা আমেরিকার কোম্পানি এক্সন মোবিলকে দেওয়া হয়েছে, অবিলম্বে এই সকল ব্লকপত্র বাতিল করতে হবে এবং বাংলাদেশের গ্রাফিক্সকে এখানে শক্তিশালী করতে হবে। প্রয়োজনে তাকে জনগণ অর্থ এবং সামাজিক সাহায্য করতে হবে। একটি স্বনির্ভর অর্থনীতি অর্জনের লক্ষ্যে পশ্চিমা উপনিবেশবাদীদের যে ফ্রি মার্কেট ইকোনমি বা বেসরকারীকরণ নীতিগুলোকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করতে হবে এবং দেশের অর্থনীতির উপর ওয়ার্ল্ড ব্যাংক, IMF এর যে কর্তৃত্ব বা আধিপত্য, এটা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। কারণ দেখুন, আমাদের অর্থনীতির সমস্যাগুলির প্রধান সূত্রপাত কিন্তু এই ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এর প্রেসক্রিপশন। তারা এদিকে আমাদের প্রেসক্রিপশন দেয় আরো বেশি লোন দাও, কৃষির উপর গুরুত্ব তুলে দাও। তারা আমাদের শিল্প, ভারী শিল্পে আমাদের অনুৎসাহিত করে এবং একটা ডলার বেসড একটা ইকোনমির বেড়াজালে আমাদেরকে ফেলে দেওয়ার পরামর্শ। তো অবিলম্বে এই সকল উপনিবেশবাদী সংস্থাগুলির কাছ থেকে আমাদের মুক্ত হতে হবে। তাছাড়া এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরমান। আল্লাহ সূরা নিসা বলেছেন, আল্লাহ কখনোই মুমিনদের উপর কাফের কর্তৃত্বের আধিপত্য মেনে নেবেন না। এবং আমাদের অর্থনীতিকে করতে হবে ভারী সমর্থিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, আর প্রস্তুত করো তাদের মোকাবেলার জন্য
তোমাদের সামর্থ্য অনুযায়ী শক্তি ও অস্ত্র বাহিনী যা দ্বারা তোমরা ভয় দেখাবে আল্লাহ শত্রুদের এবং তোমাদের শত্রুদের এবং আরো অনেকে যাদের ব্যাপারে তোমরা জানো না আল্লাহ জানে। এবং আল্লাহ পবিত্র কোরআনে আরো বলেন, আর আমি অবতীর্ণ করেছি লৌহ যার মধ্যে রয়েছে প্রচন্ড রণশক্তি এবং মানুষের জন্য বড় উপকার। তো এই সকল আয়াত এবং আরো অনেক আয়াত এবং হাদিসের আলোকে এটা খুবই স্পষ্ট আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন ইসলামে একটি ভারী একটি সমভিত্তিক অর্থনীতি তৈরির মাধ্যমে তৈরি করতে, যার ফলে আমরা দেখতে পাবো যে আমরা নিজস্ব আমাদের ট্যাঙ্ক আমাদের অস্ত্রবল কোম্পানি আমরা নিজস্ব রাষ্ট্রের আয়ত্তে তৈরি করতে পারবো, যার কারণে প্রতিবেশী দেশ সহ পৃথিবীর কোন রাষ্ট্র আমাদের দিকে চোখ রাঙিয়ে থাকার সাহস পাবে না। আমরা একটি সার্বভৌম সঠিক সার্বভৌম একটা রাষ্ট্র পরিণত হতে পারবো এবং লৌহ শিল্পের মাধ্যমে জাহাজ শিল্প গাড়ি শিল্প উদ্ভাব শিল্পের মতো আরো অনেক শিল্পের এক্সপানশন করা যাবে, যার মাধ্যমে আমাদের বেকারত্বের সমস্যা খুব দ্রুত সমাধান হবে। এবং ফাইনালি আমাদের যে ডলার ইকোনমি একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা ফিয়াট কারেন্সির রিপ্লেসমেন্ট কখনো আরেকটা ফিয়াট কারেন্সি হতে পারে না। যে কারণে কিন্তু আমরা কখনোই দেখি নাই যে চায়নার ইয়েন বা রাশিয়ার রুবেল তারা কখনো ডলারকে শক্তি করতে পেরেছে। তো ইসলামের অর্থনীতি একটা স্টেবল ইকোনমি এবং স্টেবল কারেন্সি অফার করে, সেটা হচ্ছে গোল্ড এন্ড সিলভার বেসড যে কারেন্সি। সো যখন ইসলামিক রাষ্ট্রে বা আমাদের রাষ্ট্রের মধ্যে গোল্ড এবং সিলভার বেস এই ইকোনমিটা চালু হবে, আমরা দেখবো যে অনেক দেশ কিন্তু আমাদের সাথে ব্যবসা করার জন্য অত্যন্ত হবে এবং আমরা অতি সত্তর একটি ব্যক্তি হিসেবে জাতিতে পরিণত করতে পারবো। সর্বোপরি এই দেশে আল্লাহ এবং রাসূলের যে প্রতিশ্রুত এই খিলাফত ব্যবস্থাকে ফিরিয়ে এনে ইসলামিক ব্যবস্থাকে সার্বিকভাবে বাস্তবায়ন করে আমরা পৃথিবীর মধ্যে দ্বিতীয়বার আবার বাধ্যবদ্ধ করে দাঁড়াতে পারবো, যেমনটা 136 বছর পৃথিবীকে আনফেডারেলভাবে ইসলাম শাসন করে গিয়েছিল। এবং এই প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি পবিত্র কোরআনের আয়াত আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। আল্লাহ বলছেন, আর যদি এই জনপদের অধিবাসীরা ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে আমি তাদের জন্য পৃথিবীতে বরকতের দ্বার উন্মুক্ত করে দিতাম। ওয়া আকিমু ওয়ালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।